আমরা মূলত কালীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজি ডিপ্লোমার প্রবিধান ২০২২ কারিকুলাম ডিকোড করব। মানে এই কোর্স কাঠামোটা কিন্তু স্রেফ কয়েকটা বিষয়ের তালিকা নয়, বরং একজন শিক্ষার্থীকে ধাপে ধাপে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলার একদম সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যান। কিভাবে তাত্ত্বিক জ্ঞান আর হাতে কলমে শিক্ষার একটা নিখুঁত সমন্বয় এখানে ঘটানো হয়েছে, সেটাই আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি। তো আজ আমরা ঠিক কি দেখতে যাচ্ছি? প্রথমে আমরা দেখব ইঞ্জিনিয়ারিং ব্লুপ্রিন্ট, তারপর ভিত্তি স্থাপন, এরপর কোর টেকনোলজি আয়ত্ত করা, ৪ নম্বরে বাস্তব বিশ্বে প্রয়োগ, আর সবশেষে চূড়ান্ত পরিসংখ্যান। ঠিক আছে, প্রথমেই শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, ইঞ্জিনিয়ারিং ব্লুপ্রিন্ট বা এই প্রোগ্রামের একটা ওভারভিউ। এই যে 269 সংখ্যাটা, এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। পুরো ৮টি সেমিস্টার, মানে ৪ বছরের শিক্ষাবর্ষ জুড়ে সর্বমোট এই 269 ক্রেডিট সম্পন্ন করতে হয়। একটু ভেবে দেখুন, ডিপ্লোমা পর্যায়ে এই পরিমাণ ক্রেডিট, এটাই প্রমাণ করে যে এই কোর্সটা কতটা নিবিড়, আর এখানকার একাডেমিক রিগর বা কঠোরতাকে ঠিক কতটা সিরিয়াসলি নেওয়া হয়েছে। এটা কোনো সাধারণ কোর্স নয়, বরং দীর্ঘ অধ্যবসায়ের একটা দারুণ যাত্রা। আর এই পুরো যাত্রার আসল রূপটা চমৎকারভাবে ফুটে উঠেছে এই অনুপাতটিতে। মোট কারিকুলামের ৬১.৩% হচ্ছে প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কাজ, আর মাত্র ৩৮.৭% হল থিওরি। এর মানে কি দাঁড়ায়? এর মানে হল বইয়ের পাতায় যা শেখানো হচ্ছে তার চেয়ে অনেক বেশি সময় ল্যাবে বা একদম হাতে কলমে যন্ত্রপাতের সাথে কাজ করতে হয়। পুরো কারিকুলামটাই মূলত কাজ করে শেখার দর্শনের ওপর দাঁড়িয়ে আছে। সত্যি বলতে ব্যাপারটা দারুণ। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, ভিত্তি স্থাপন, মানে প্রথম থেকে তৃতীয় সেমেস্টার পর্যন্ত যাত্রা। প্রথম দিকের এই সেমেস্টারগুলোতে কিন্তু একটা অদ্ভুত সুন্দর ব্যালেন্স বা ভারসাম্য দেখতে পাবেন। একদিকে যেমন বাংলা, ইংরেজি ও সোশ্যাল সায়েন্সের মতো সাধারণ বিষয়গুলো রাখা হয়েছে, ঠিক তেমনি ফিজিক্স, কেমিস্ট্রি আর গণিতের মতো বিষয় দিয়ে বিজ্ঞানের শক্ত একটা ভিত তৈরি করে দেওয়া হচ্ছে। আর ঠিক পাশাপাশি একদম শুরুতেই বেসিক ইলেকট্রিসিটি এবং বেসিক ইলেকট্রনিক্সের মতো সাবজেক্টগুলোর মাধ্যমে সার্কিট বা বিদ্যুতের মূল দুনিয়ার সাথেও পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, মানে বেসিকটা একদম স্ট্রং করে দেওয়া হচ্ছে আর কি। তবে সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? সাধারণত আমরা ভাবি যে প্রথম সেমেস্টারে বোধহয় শুধু বইয়ের ওপর দিয়ে যাবে, কিন্তু না। কোর্স কাঠামোর একদম প্রাথমিক পর্যায়েও ব্যবহারিক কাজে জয়জয়কার। প্রথম সেমেস্টারে থিওরিতে যেখানে ৩০০ মার্কস বরাদ্দ, সেখানে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টে বরাদ্দ ৪৫০ মার্কস। বুঝতেই পারছেন, একদম ডে 1 থেকেই ল্যাব ওয়ার্ক বা ব্যবহারিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। চলুন এবার আমাদের তৃতীয় পর্বে শিফট করা যাক, কোর টেকনোলজি আয়ত্ত করা, যা চতুর্থ থেকে সপ্তম সেমেস্টারের মূল ফোকাস। এই পর্যায়ে এসে কোর্সের নাটকীয় বিবর্তনটা কিন্তু বেশ চোখে পড়ার মতো। একদিকে একদম শুরুর দিকে সেই সাধারণ বিষয়গুলো, আর অন্যদিকে এখনকার অ্যাডভান্সড স্পেশালাইজেশন। খেয়াল করলে দেখবেন এখন সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, এসি মেশিন 2 এবং জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ারের মতো একদম হাই লেভেলের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট যুক্ত হয়েছে। সাধারণ শিক্ষা থেকে কিভাবে একজন স্টুডেন্ট সম্পূর্ণ প্রফেশনাল স্পেশালাইজেশনে ঢুকে যাচ্ছে, এটা তারই একটা দারুণ উদাহরণ। এই অ্যাডভান্সড সেমিস্টারগুলোতে যে মূল বিষয়গুলো শেখানো হয় তার লিস্টটা কিন্তু বেশ ভারী। ডিজিটাল ইলেকট্রনিক্স, মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকন্ট্রোলার থেকে শুরু করে আধুনিক অটোমেশন ইঞ্জিনিয়ারিং এবং পিএলসি-এর মতো যুগান্তকারী সব বিষয় এখানে যুক্ত করা হয়েছে। এছাড়া টেস্টিং অ্যান্ড মেইনটেন্যান্স বা পাওয়ার ট্রান্সমিশনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আছে। এগুলোই মূলত একজন আধুনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের প্রকৃত স্কিলসেট নির্ধারণ করে দেয়, মানে যা যা দরকার সবই আছে এখানে। আর এই সেমিস্টারগুলোর আরেকটা চমৎকার দিক হল ধারাবাহিক প্রজেক্ট ওয়ার্ক। একটু লক্ষ্য করলেই দেখবেন চতুর্থ, পঞ্চম এবং সপ্তম সেমিস্টারে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট কোর্সগুলো বারবার ফিরে এসেছে। এর উদ্দেশ্যটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার। এতদিন ধরে ক্লাসরুমে যে থিওরি বা তাত্ত্বিক জ্ঞান অর্জন করা হয়েছে, সেটা যেন এই প্রজেক্টগুলোর মাধ্যমে বাস্তবে রূপ দেওয়া যায়। এটা মূলত স্টুডেন্টদের সমস্যা সমাধানের দক্ষতাকে একেবারে পাকাপোক্ত করে দেয়। এরপর আমরা চলে আসছি আমাদের চতুর্থ পর্বে, বাস্তব বিশ্বে প্রয়োগ, অর্থাৎ অষ্টম বা ফাইনাল সেমেস্টার। এই জায়গাটাতেই সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছে। অষ্টম সেমেস্টারে এসে কারিকুলামটি সম্পূর্ণ ১০০% ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল কাজে রূপান্তরিত হয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, ১০০%। এখানে থিওরি ক্লাসের সংখ্যা আক্ষরিক অর্থেই শূন্য।
কোনো লেকচার নেই, কোনো ক্লাসরুমের ক্লাস নেই। পুরো মনোযোগটাই এখন বাস্তব ইন্ডাস্ট্রির দিকে, রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন যাকে বলে আর কি। এই চূড়ান্ত সেমিস্টারটা মূলত খুব চমৎকারভাবে দুটো ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে থাকছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। এখানে সপ্তাহে ২৪টি পিরিয়ড সরাসরি শিল্প কারখানায় বা কর্মক্ষেত্রে গিয়ে হাতে কলমে কাজ করতে হয়, যার ওপর ৪০০ মার্কস নির্ভর করছে। আর দ্বিতীয় ধাপে রয়েছে প্রজেক্ট প্রেজেন্টেশন। এখানে সপ্তাহে ১২টি পিরিয়ড কাজ করে একটা মেগা প্রজেক্ট দাঁড় করাতে হয় এবং সেটার প্রেজেন্টেশন দিতে হয়, যার জন্য বরাদ্দ ২০০ মার্কস। সোজা কথায় বলতে গেলে কর্মক্ষেত্রের জন্য একদম পুরোপুরি প্রস্তুতি। তো এবার আসা যাক আমাদের শেষ পর্বে, চূড়ান্ত পরিসংখ্যান বা এই সম্পূর্ণ যাত্রার মূল্যায়ন। চলুন দেখা যাক নম্বরগুলো কি বলছে। প্রতিটি সেমিস্টারের মার্কসের বন্টন যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে প্রথম থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত অত্যন্ত কঠোর কাজের চাপ বজায় রাখা হয়েছে। প্রতি সেমিস্টারের মার্কস ১০০০ থেকে ১১০০-র মধ্যে ওঠানামা করছে। কিন্তু খেয়াল করুন, হঠাৎ অষ্টম সেমিস্টারে এসে সেটা ৬০০ মার্কসে নেমে আসে। কেন বলুন তো? কারণ এই সেমিস্টারটি তো শুধুমাত্র প্র্যাকটিক্যাল, ইন্টার্নশিপ ও প্রজেক্টের জন্য নির্ধারিত। এখানে থিওরি পরীক্ষার কোনো চাপই নেই। সব মিলিয়ে ৪ বছরের এই ডিপ্লোমা ডিগ্রিতে একজন শিক্ষার্থীকে সর্বমোট ৭,৯৫০ মার্কসের মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হয়। সংখ্যাটা একবার ভাবুন, ৭,৯৫০। এই বিশাল সংখ্যাটায় প্রমাণ করে যে এই একাডেমিক অর্জনের স্কেল ঠিক কতটা ব্যাপক আর কতটা অধ্যবসায় ও পরিশ্রমের সাথে এই দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। পুরো কারিকুলামটি বিশ্লেষণ করার পর আমাদের সামনে কিন্তু খুব বড় একটা প্রশ্ন এসে দাঁড়ায়। ৭,৯৫০ মার্কসের মূল্যায়ন, ২৬৯ ক্রেডিটের দীর্ঘ একটা যাত্রা, আর একদম শেষে এসে ১০০% প্র্যাকটিক্যাল কাজের এই বিশাল পরিবর্তনের পর এই নিবিড় কারিকুলামটি কি সত্যি আধুনিক কর্মক্ষেত্রের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য স্টুডেন্টদের পুরোপুরি প্রস্তুত করে তোলে? এই স্ট্রাকচারটি যে একটা অসাধারণ মাস্টার প্ল্যান, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে আসল ফলাফল তো দেখা যাবে ইন্ডাস্ট্রিতে, বাস্তব সাফল্যের হার দিয়ে, তাই না? এই প্রশ্নটাই আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।